ইয়াসির কথাটা বলে ধীরে ধীরে প্রস্থান করল। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। পায়ের ব্যথার সাথে মনের ব্যথাও যেন আন্দোলন করতে শুরু করেছে। তাছাড়া এখানে থাকার মেয়াদ ফুরিয়েছে। ফুরিয়েছে সম্পর্কের দোহাই দেওয়ার কারণ বারণ। এমনিতেই পাওয়া না পাওয়ার হিসাবে বরাবরই তার প্রাপ্তি শূন্যের খাতায়। আজও তাই। বলা বাহুল্য, কেউ যখন একের পর এক প্রাপ্তি পায় তখন শেষবারেও প্রাপ্তির আশাই রাখে। কিন্তু তার ক্ষেত্রে আবার উল্টো কিছু ঘটে। কেননা জন্মের পর থেকে তার জীবনে বিয়োগের উপস্থিতি একটু বেশিই বলা চলে। এই যেমন প্রথমে জন্মদাতা পিতাকে হারালো, মাও ডিভোর্সি হলো। প্রতিনিয়ত নেইবারদের কটু কথার আঘাত, ফ্রেন্ডদের কথার খোঁচা। মাকেও তো কাজের জন্য কাছে পাওয়া হতো না। উনি বিজনেস উইম্যান, কাজই ওনার সব। ওনাকে দোষ দিয়েও লাভ নেই, কারণ ওনার কারণেই তাদের জীবন ভালোভাবে চলতো। ভালো খাওয়া পড়া সবই হতো। এরপর নতুন বাবার আগমন ঘটল। দিনের পর দিন মায়ের সঙ্গে ওনাকে দেখে মনটা বিষিয়ে উঠত। যত ভাবত ততই যেন ক্ষিপ্ত হয়ে উঠত ওনার প্রতি। অসহ্য লাগত। এক পর্যায়ে ওনার উপস্থিতি অসহ্যের মাত্রা ছড়ালো। ইচ্ছে করে বল ছুঁড়ে আঘাতও করেছিল বহুবার, তবুও মানুষটা কিছুই বলতেন না। মাথায় হাত বুলিয়ে হাসতেন, শান্ত হতে বলতেন, হাবিজাবি বোঝাতে চাইতেন। মায়ের কথা ভেবে ওনাকে বাবা নয় বরং ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে বলতেন। আর এটা ওর কাছে ছিল আরও বিরক্তিকর ব্যাপার। এমনও হয়েছে কথায় কথায় আঘাত করার পরও বারবার সখ্যতা করতে চেয়েছেন। সেই বরং এড়িয়ে গেছে, কারণ তার কাছে সখ্যতা মানে পিছুটান। ওসব পিছুটানের মায়া রাখতে চাইলে সায়নের আগে ওর ঠাঁই হতো চৌধুরী নিবাসে। শারাফাত চৌধুরীর বড় পুত্র হিসেবে বড় হতো। চৌধুরীদের রক্ত না হয়েও বড় হতো তাদের শিক্ষায়। আপন রক্তের দেওয়া শেষ পদবিও বদলে যেত এক নিমিষে। ইয়াসির খান থেকে হয়ে যেত ইয়াসির চৌধুরী। চৌধুরীদের নাম আবার তালব্যস্য দন্তস্ব দিয়ে হয়। হয়তো তার নামটাও দন্তস্ব কিংবা তালব্যস্য দিয়ে রাখা হতো। ইয়াসিরের নাম মুছে যেত জীবন থেকে। অথচ তার মা ইয়াসির নামটা শখ করে নাকি রেখেছিল। ইয়াসির নামের অর্থ সৌভাগ্যবান। ইলিয়ানা চেয়েছিল ওনার একমাত্র ছেলে সৌভাগ্যবান পুরুষ হোক, ভালোবাসায় ভালো থাকুক। কিন্তু দুর্ভাগ্যবশত ওর জীবনের ধারা নামের ধারের কাছেও যায়নি, বরং সর্বদা উল্টোটাই ঘটেছে। এই নিয়ে ভাবতে গেলেও তার ভীষণ হাসি পায় এবং হাজার কথার এক কথা, শুরু থেকে শারাফাত চৌধুরীকে সে বাবা হিসেবে মানতে পারত না। তার মা মারা যাওয়ার আগে তাকে শারাফাত চৌধুরীর কাছে আমানত হিসেবে রাখে। তাকে আরও বেশি কষ্ট দিয়ে যায়, কারণ সে পুরুষ তার মাকে বিয়ে করল, কিন্তু সংসার করতেই পারল না। তার কাছে তাকে আমানত হিসেবে রাখতে চাওয়াটা কি ঠিক ছিল? আর শারাফাত চৌধুরী মুমূর্ষ সহধর্মিণীর কথা রাখতে হয়তো রাজি হয়েছিল, কিন্তু কারো দয়ায় বাঁচতে চায়নি ইয়াসির। সেজন্যই মূলত লুকিয়ে বেড়াতো, সব যোগাযোগও বন্ধ করে দিয়েছিল। তবুও কিভাবে যেন শারাফাত চৌধুরী ঠিকই তাকে খুঁজে বের করত। কাজের নামে বাইরের দেশে গিয়ে তার সঙ্গে দেখা করতে যেত, কিন্তু সে দেখা করত না। তবুও ভদ্রলোক হাল ছাড়তেন না, আর ওনারই কাজে তার রাগের মাত্রা আরও বাড়ত। ইচ্ছে করত মানুষটাকে মেরে ফেলে ঝামেলামুক্ত হতে। পরে এমনভাবে গা ঢাকা দিল যে বছরের পর বছর শারাফাত চৌধুরী কোনো খোঁজই পাননি। ততদিনে স্বেচ্ছায় মাফিয়া জগতে পা দিয়েছে। প্রাণের মায়া কোনো কালই ছিল না তার, আর গ্রানি মারা যাওয়ার পর পিছুটানও ছিল না। ইচ্ছে মতো লাইফ লিড করত। সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিতে গিয়ে আজ মাফিয়া কিং নামে পরিচিত। আগে কেউ মাফিয়া কিং বললে গর্ব হতো, ভীষণ খুশি লাগত। সেই খুশিতে সহিংসতা আরও বাড়ত। পাপের রাজ্যে সুখ পেত। তবে আজ কেন জানি এই নামের ওজন অনেক বেশি ভারী লাগছে। চৌধুরীদের মতো ভালো মানুষদের আশেপাশে ছিল বলেই পরিবর্তন নাকি? এজন্যই সে ভালো মানুষদের দেখতে পারে না।
এরা নিজেদের ভালো গুণের আলো অন্যের মাঝেও ছড়াতে চায়। এটা করাটা কি উচিত? মোটেও না। কারণ সবাই ভালো হলে পাপই কমে যাবে, আর পাপ কমে গেলে বেঁচে থাকাটাও পানসে মনে হবে। ইয়াসির মুখ কুঁচকে নানান কথা ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হতেই দেখে তার গাড়িটা সেই সকালে রেখে যাওয়া জায়গাতেই আছে। তবে গাড়ির দরজা খুলে বুরাক বসে আছে। তাকে দেখা মাত্রই এক প্রকার ছুটে এলো বুরাক। অস্থির কণ্ঠে কী সব বলল। ইয়াসিরের আপাদমস্তক দেখে মলিন মুখে তাকিয়ে রইল ইয়াসিরের দিকে। শীতলকে গুলি করেছিল বিধায় তার মুখ বরাবর একটা ঘুষি মেরেছিল ইয়াসির। এজন্য তার ঠোঁট কেটে ফুলে এখনও লাল হয়ে আছে। ইয়াসির তাকে দেখে বলল, আমি মেরেছি বলে কি আমাকেই মেডিসিন লাগিয়ে দিতে হবে? না মানে, স্যার টেনশনে ভুলে গেছি, সমস্যা নেই। ইয়াসির কথা বাড়ালো না। গাড়িতে বসে ইশারা করা মাত্রই ড্রাইভার গাড়ি স্টার্ট করল। বুরাক মুখ কাঁচুমাচু করে পানির বোতল এগিয়ে দিলে সেও নিল। থেমে থেমে পানি পান করল। পানি খাওয়ার একটু পর তার চোখ জোড়া আপনা আপনি ভার হয়ে আসতে লাগল। কষ্ট করেও চোখ টেনে খুলে রাখতে পারছে না। অগত্যা সিটে হেলান দিয়ে চোখ বুজতেই গলার কাছে সূচ ফুটানোর মতো ব্যথা অনুভব হলো। এরপরই কর্ণকুহরে কেউ যেন ফিসফিসিয়ে বলল, আই অ্যাম সরি স্যার, এক্সট্রিমলি সরি। এদিকে ইয়াসিরের কথা শুনে সায়ন শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সিতারার দিকে। মায়ের কান্না আজ বলে দিচ্ছে অনেক কিছুই। তার বুকের ভেতর জ্বলছে ভীষণ। কষ্টরা হুল ফুটানোর মতো ফুটছে বুক পাঁজরে। তবুও সে কথা বাড়ালো না। তাছাড়া শীতলের অবস্থার কথাও ভাবা উচিত। বেচারা শুদ্ধ, না পারছে কিছু বলতে, না পারছে আপাতত টপিক চেঞ্জ করতে। সে শুধু বারবার শীতলের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছে। পাজি শীতলটা মেডিসিনের প্রভাবে এই পরিস্থিতিতেও বেঘোরে ঘুমাচ্ছে। সে শুদ্ধকে জেদ করে বিয়ে করার পরপরই যেন তার পৃথিবী সুখে ভরে গেছে। আর কিছু লাগবে না তার, সে সুখী। আর সেই সুখ নৃত্য করতে করতে তার চোখে ঘুম হয়ে ধরা দিয়েছে। মেয়েটা অনেক ধকল সহ্য করেছে, এখন ঘুমাচ্ছে, ঘুমাক। হিসাবের খাতাটা পরেও খোলা যাবে। এ কথা ভেবে সে কান্নারত মায়ের দিকে তাকিয়ে শুধু মলিন হাসল। সিতারা ছেলের হাতে পাগলের মতো চুমু খেল, তবে মুখে কিছু বলতে পারল না। সায়নও আগ বাড়িয়ে জিজ্ঞাসা না করে পা বাড়াতে যাবে, তখনই গুরুগম্ভীর কণ্ঠস্বর কর্ণকুহরে এসে পৌঁছাল। থমকে দাঁড়িয়ে গেল সেও। সারাফাত চৌধুরী তখন গম্ভীর কণ্ঠে বললেন, ছোট্ট বাচ্চা যখন ছিল একটু একটু করে বড় করেছি। এই বুকে আগলে রেখেছি। আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি। যখন যা প্রয়োজন নিজে সেটা এনে দিয়েছি। ভুল করলে যেমন শাসন করেছি, তেমন ভালোবাসতেও কমতি রাখিনি। দুই কানে যখন শুনেছি কাউকে পছন্দ করে, তখন বাবা হয়ে ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব আমি পালন করব। এখন কে কার থেকে কি শুনে আমাকে বাবা ভাবলো কি ভাবলো না তা দেখার সময় নেই। এতদিন কাউকে আমার ছেলে বলে পরিচয় দিয়েছি, মরার আগ অবধি সেই পরিচয়ই বহন করতে হবে তাকে। এটাই আমার আদেশ। আর কেউ যদি আমার শাসনকে অবহেলা ভেবে থাকে, তাহলে বলবো ভুল সে। আমি সারাফাত চৌধুরী জেনে বুঝে কখনো অন্যায় করিনি, কারো হক মারিনি। আমি আমার ছেলেদেরও আমার শিক্ষাই দিয়েছি, আমার নীতিতে তাদের বড় করেছি। সিতারা তাকে বলে দাও রং ঢং না করে যেন সোজা বাড়িতে যায়, আমাদের সাথেই যেন যায়। এইটুকু বলে তিনি থামলেন। তারপর শুদ্ধর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে পুনরায় বললেন, শীতল সুস্থ হলেই দুই জোড়ার বিয়ের অনুষ্ঠান সেরে ফেলব। এর মধ্যে কেউ যদি ভেবেও থাকে বাড়ি ছাড়বে, পরিবার ছাড়বে, এতিমের রোল প্লে করে রাস্তায় রাস্তায় ঘুরবে, তাহলে সে যেন আমার বুকের উপর পাড়া দিয়ে যায়। আমিও দেখি তার কত বড় স্পর্ধা। আমার আদেশ অমান্য করার সাহস আদৌ তার বুকে জন্মেছে কিনা। মেডিসিনের ইফেক্টে তো শীতল ঘুমাচ্ছে, বাকিটা শুদ্ধই সামলাতে পারবে। গাড়িতে ওয়েট করছি, এসো তোমরা।
একথা বলে শারাফাত চৌধুরী চলে গেল। সায়ন তখন সিতারা চৌধুরীর দিকে ছলছল চোখে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, শুনলে তোমার স্বামীর কথা? শুনলে? ওনার বুকে পাড়া দিয়ে চলে যেতে বলল, অথচ উনিও খুব ভালো করে জানে যেতে পারবো না। নিজেই বাড়ি থেকে বের করে দিল, আবার নিজেই ডাকছে, যাব না আমি। আমার কি আত্মসম্মানবোধ নেই কোনো? একথা বলতে দেরি, কিন্তু দরজার কাছ থেকে শারাফাত চৌধুরীর বলতে দেরি হলো না, কেউ বাবা হোক, ওর মতোই লাফাঙ্গা ছেলে তারও হোক, তখন বাবার আসনে দাঁড়ালে বুঝবে বাবাদের যন্ত্রণা। দেরি হচ্ছে, এবার আসা হোক। বাকিরা তাদের কথা শুনে চোখ ভর্তি জল নিয়েও হাসছে। এই ঘটনা নতুন নয়, তারা বাবা ছেলে এভাবেই ঝগড়া করে, তাদের ঝগড়ার ধরনই এমন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সবাই ভেবেছিল সায়ন হয়তো ভেঙে পড়বে, খুব কষ্ট পেয়ে পাগলের মতো আচরণ করবে, কিন্তু সেসবের কিছুই হলো না। বরং শারাফাত চৌধুরীর সাথে তালে তাল মিলিয়ে ধরা গলায় বলল, পরে যাব, আমি এক্ষুনি যেতে বলেছি। এবার সায়নও জেদ দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দিল, যাব না মানে যাবই না। কেন আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল? বললেই যেতে হবে কেন? আমি কি ছোট আছি যে ভুল করলেই বের করে দিতে হবে? কেউ কি জানে না আমি বাড়ি ছাড়া থাকতে পারি না? কারো মনে রাখা উচিত ছিল আমিও এখন বড় হয়েছি, আমারও আত্মসম্মানবোধ জাগ্রত হয়েছে। যে ছেলে বাপের কাছে শর্ট প্যান্ট ধার চাইতে আসে, সেই ছেলেকে বড় লাগে কোন দিক দিয়ে? সে কি ভুলে গেছে মাসখানিক আগেও ধরে বেঁধে চুলদাড়ি কাটিয়ে এনেছি? নাকি একথা ভুলে গেছে দামড়া ছেলে হয়েও জ্বরে কাতরাচ্ছিল দেখে কোলে করে হসপিটালে নিয়েছি? ভাত খেয়ে যে পর্দায় হাত মোছে চোরের মতো উকিঝুঁকি মারে, তাকেও এখন বড় হয়েছে বলে মান্য করতে হবে? হ্যাঁ, খুব বড় হয়েছে। এজন্যই তো আমায় এখনও এটা ওটা নিয়ে গালমন্দ করা লাগে। একথা শুনে সায়ন মুখ ভোঁতা করে তাকিয়ে রইল দরজার দিকে। সবার সামনে একথা বলা কি উচিত ছিল? এরপর আর কিছু বলল না সায়ন। সিতারার কাঁধ জড়িয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে আসতে দেখে শারাফাত চৌধুরী গটগট করে হেঁটে গেলেন পার্কিং লটে। বাকিরাও শুদ্ধর থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসল। স্বর্ণকে এখানে দেখে শারাফাত চৌধুরী ভ্রু কুঁচকালো, কিছুই বললেন না। নয়তো পাগল আবারও খেপতে পারে। ওনারা গেলে শুদ্ধকে একটু বিশ্রাম নিতে বলে অর্করাও কাজীকে পৌঁছে দেওয়ার নাম করে বেরিয়ে এলো। হঠাৎ দ্রুত পায়ে সায়ন পুনরায় কেবিনে ঢুকল। শুদ্ধ তখনও দরজার দিকে তাকিয়েছিল। কেন জানি মন বলছিল সায়ন আসবে। তার ভাবনা প্রমাণিত করে সত্যিই সায়ন এলো। জড়িয়ে ধরল ভাইকে, তারপর ফিসফিস করে বলল, ভাগ্যিস মেজর সাহেব আমাদের আগেই জানিয়েছিল, নয়তো আজকে নিজেকে সামলানো কঠিন হয়ে যেত। মানুষ বলে শত্রু খারাপ, আসলে শত্রুরা না থাকলে কঠিন সত্য সহজে জানা যায় না। তাছাড়া জানা সত্য তিতা হলেও গ্রহণ করতে কষ্ট কমই লাগে। আমি ঠিক আছি ভাই, এবার রেস্ট কর। বন দিয়েছি, যত্নের কমতি যেন না হয়। একথা বলে সায়ন শুদ্ধকে ছাড়তে গেলে শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরল ভাইকে। কিছুক্ষণ কেউ কোনো কথাই বলল না, তবে দুজনেরই ছলছল চোখ। এই কঠিন সত্যি শুদ্ধ সায়ন জেনেছিল ৩ থেকে ৪ বছর আগে। সেদিন তাদের সঙ্গে ছিলেন শাহাদাত চৌধুরী। ছুটিতে এসে শুদ্ধ সায়নকে নিয়ে বেরিয়েছিলেন একটা কাজে। সেদিন হঠাৎ পরিচিত এক মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল। সেই ব্যক্তিকে দেখা মাত্রই শাহাদাত চৌধুরী এড়িয়ে যেতে গেলে ওই মানুষটা ওনার পথ আটকে দাঁড়ান। হলুদ দাঁত বের করে হাসতে হাসতে সায়নকে দেখে বলে ফেলে, শারাফাত ভাইয়ের পালক ছেলে না এটা? সিতারা ভাবিরই তো আপন ভাইয়ের ছেলে ছিল বোধহয়। সম্পর্কে ভাবিত হচ্ছে আপন ফুপি। এর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার শর্তে বিয়ে করেছিল সিতারা ভাবি। ছেলে কিন্তু ওর আপন বাপের মুখের আদলই পেয়েছে। এর বাপও ভালো মানুষ ছিল।
ওরা ছিল শিকদার বংশের। ব্যাস, এই একটা কথাই ছিল তিক্ত কথা জানার সূত্রপাত। হঠাৎ নিজের পরিচয় নিয়ে যখন এমন কথা শুনেছিল, তখন সায়ন যেন উন্মাদ কোনো পাগল। শাহাদাত চৌধুরী সেদিন অনেক কষ্টেই সায়নকে সামলেছিলেন। উনি কান্নারত সায়নের হাত ধরে নিজেও অঝরে কাঁদতে কাঁদতে ওয়াদা করেছিলেন সায়ন এই কথা যেন কখনো কারো কাছেই প্রকাশ না করে। যদি করে সবচেয়ে কষ্ট পাবে সিতারা চৌধুরী। এবং এও বলেন সিতারা চৌধুরী সায়নের আপন না, তবে আপন ফুপি। আর ফুপি হয়েও তিনি মায়ের কাজ করেছেন। জন্ম না দিয়েও নিজের সন্তানের মতো করে ভাইয়ের আমানতকে বুকে আগলে বহু কষ্টে বড় করেছেন। সায়ন শারাফাত চৌধুরী রক্ত না হলেও সিতারার মায়ের বংশের ছেলে সায়ন। সিতারার বংশের রক্ত সায়নের গায়ে। সে এতিম নয়, কুরিয়ানা পালক সন্তানও নয়। সে শুদ্ধর ভাই, সত্যি ভাই। ধরতে গেলে মামাতো ভাই, কিন্তু তাদের সম্পর্ক এমন যে মামাতো বলে কিছুর ধার ধারেনি ওরা। তাদের একটাই কথা, সায়ন, শুদ্ধ, শখ, এরা সিতারার 3 ছেলে মেয়ে। শুদ্ধ শখের বড় ভাই সায়ন, আর এটাই হচ্ছে সায়নের একমাত্র পরিচয়। আজ আবারও সেসব ঘেটে কষ্ট লাগলেও সায়ন মেনে নিয়েছে হাসি মুখে। কারণ এতিম নয়, তার ফুপিমা হচ্ছে তার মা। শুদ্ধর নীরবতা বুঝে সায়ন মুচকি হাসল। তখন শুদ্ধ বলল, আগেও বলেছি, আজও বলছি, তুমি আমার ভাই। কার রক্ত, কোন বংশ, সেসব বাদ। সায়ন হাসল। তারপর শুদ্ধকে ছেড়ে দিয়ে চটাস করে শুদ্ধর গালে চুমু দিতেই শুদ্ধ নাকমুখ কুঁচকে নিল। তা দেখে সায়ন হো হো করে হাসতে লাগল। শুদ্ধর এটা মোটেও পছন্দ না দেখে সায়ন আরও বেশি করে একটু রাগিয়ে দেয়। তবে আজ শুদ্ধ রাগ দেখালো না, মৃদু হাসল। এরপর বলল, বাড়ি গিয়ে তোমাদের দুজনের অভিমানও গুঁড়ো গুঁড়ো করবে। বিপদ এসেছিল, কেটেও গেছে, আলহামদুলিল্লাহ। রুবাবও হাসি মুখে ফিরবে ইনশাআল্লাহ। এখন যাও, সবাই ওয়েট করছে। একথা শুনে সায়ন হঠাৎ শুদ্ধকে পাশের বেডের দিকে ইশারা করে ভ্রু নাচিয়ে বলল, একসাথে করে দেব নাকি? হুম, কিছুটা সুবিধা হতে পারে। দিব নাকি আবার কি কথা? ধরো। ভাইয়ের কথা শুনে সায়ন পুনরায় ফিক করে হেসে ফেলল। এরপর 2 ভাই মিলে দুটো বেড টেনে একসাথে করল। এরপর সায়ন মিটমিটিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। সে যেতেই শুদ্ধ কেবিনের দরজা লক করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। হাত মুখ মুছে শীতলের স্যালাইন হাত চেক করে সব ঠিকঠাক দেখে একটু ঝুঁকে শীতলের সারা মুখে চুমু এঁকে বিড়বিড় করে বলল, শুদ্ধ ভাই, আমি আপনার বউ হব। বলে হেদিয়ে মরছিলি। বিয়ে করলি, বউ হলি, তারপরও ঘুমিয়ে গেলি। এখন বাসরটা কি আমি বালিশের সাথে সারব? একথা বলে বকতে বকতে পাশে শুয়ে পড়ল। ব্যাঙাচিটার সারা শরীরে ব্যথা, নয়তো একটু জড়িয়ে ধরা যেত। ধরলে হয়তো তার বুকটাও শান্ত হতো। কিন্তু কি আর করার, মেনে নিতেই হবে ভেবে শুদ্ধ চোখ বন্ধ করে নিল। শারাফাত চৌধুরীরা বাড়ি পৌঁছে যে যার রুমে চলে গেছে। সকলে ক্লান্ত বিধায় কেউ কোনো কথা বাড়ায়নি। সায়ন ও শাওয়ার নিয়ে বের হতেই কেউ তার বুকে সজোরে ধাক্কা মারল। আচমকা ধাক্কায় বিছানায় বসে পড়েছে সে। আরেক ধাক্কা মারতেই সায়ন সামনের মানুষটার হাত ধরে নিল। থমথমে মুখে বলল, কেউ যেন আমাকে না ছোঁয়। ছুলে কি হবে? ফোসকা পড়বে। তবুও ছুব। বারণ করেছি, বারণ শোনা হোক। একথা শুনে স্বর্ণ নিজের হাত ছাড়িয়ে চলে যেতে নিলেই সায়ন খপ করে তার চুলের মুঠি চেপে ধরল। সে এবার নিজেই স্বর্ণকে ছুঁড়ে দিল নরম বিছানার মাঝখানে। এগিয়ে এলো ধীরে ধীরে। চোয়াল শক্ত করে আরও কাছে আসতেই স্বর্ণ খাবলে ধরল সায়নের পরনে শুভ্র তোয়ালের গিট্টু। ঠোঁটে দুষ্টু হাসি এঁটে হুমকি স্বরূপ বলল, ছাড়বে নাকি টান দেব? সায়ন স্বর্ণের কথা পাত্তাই দিল না, বরং চোখে চোখ রেখে ওষ্ঠজোড়া দখলে নিল।
প্রথমে ধীরে, তারপর তার সমস্ত রাগটুকু যেন উগলে দিতে থাকলো স্বর্ণের ঠোঁটের ভাঁজে। শক্ত কামড়ে রক্তাক্ত করে তবেই ক্ষান্ত হলো সে। এরপর নিজেও হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করল, গেলি যখন ফিরলি কেন? স্বর্ণের নিচের ঠোঁট কেটে জ্বলছে খুব, তবে তার উন্মাদ প্রেমিক পুরুষের রাগ কমানোর জন্য এইটুকু সহ্য করা যায়। কাটার ঠোঁট নাড়িয়ে সে জবাব দিল এবার, ভালো থাকতে এবং রাখতে। সায়ন বলল, যার মনে ভালোবাসার ছিটে ফোঁটাও নেই তার কাছে ভালো থাকার কারণ খোঁজা বোকামি হয়ে যায় না? কে বলল আমার মনে ভালোবাসা নেই? আমি বলছি, ভালোবাসলে অন্তত ফেলে যেতে পারতি না? ভালোবাসি বলেই ভালোবাসার মানুষদের কাছে রেখে গেছি, ছেড়ে যায়নি। আর যাবই বা কোথায়? আমার শেষ গন্তব্য তো আপনি শাহরিয়ার চৌধুরী।